কনফরমেশন ভার্সেস কনফিগারেশন। স্টেরিওকেমিস্ট্রির আলোচনায় খুবই বেসিক একটা কনসেপ্ট হচ্ছে এই কনফরমেশনাল চেঞ্জ এবং কনফিগারেশনাল চেঞ্জ। আমরা শুরুতেই দেখে নিব যে কনফরমেশনাল চেঞ্জের ফলে যে কনফর্মার তৈরি হয় সেটা কিভাবে হয়। আমরা একটা যৌগ নিয়ে এই আলোচনাটা শুরু করি, সেটা হচ্ছে এই কার্বনের সাথে, সেন্ট্রাল কার্বনের সাথে CH3, Cl, ফ্লোরিন এবং হাইড্রোজেন যুক্ত রয়েছে। আমরা চাই এই যৌগ থেকে তার একটা কনফর্মার তৈরি করতে, অর্থাৎ এটার কনফরমেশনাল চেঞ্জ করতে চাই। তার জন্য কি কাজ করতে হবে? তার জন্য এটাকে ঘুরাইতে হবে। কনফর্মারের আরেকটা নাম কি? রোটামার, অর্থাৎ রোটেশনের ফলে যে নতুন আইসোমারের তৈরি হয়। এখন আমরা এই CH3 কে ধরে রেখে, একদম স্থির ধরে রেখে বাকি যে ৩টা গ্রুপ রয়েছে তাদেরকে আমরা ঘোরাবো। তার সাপেক্ষে ঘোরাবো, এই যে বন্ড আছে এই বন্ডের সাপেক্ষে আমরা ঘোরাবো। ঠিক আছে? তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এরকম সলিড লাইন যদি আঁকা থাকে, এই সলিড লাইন, এরকম সলিড লাইন মানে হচ্ছে যে এই প্লেনের উপরে আছে। যেরকম আমি একদম ফ্লোরের মধ্যে সোজা চিৎপটাং হয়ে শুয়ে রইলাম, আমি ফ্লোরের উপরে একদম মানে অন দা প্লেনে আমি শুয়ে রইলাম, এটা বোঝাচ্ছে হচ্ছে এই সলিড লাইন দ্বারা। আর যদি এরকম ওয়েজ প্রকাশ করা হয়, এই তো এটা হচ্ছে কি যে ছোট থেকে বড়র দিকে এই প্লেন থেকে বাইরের দিকে বের হয়ে আসতেছে, এর মানে এই পয়েন্টটা আছে প্লেনে এবং এই সাইডটা উপরে বের হয়ে আসছে। আর যদি এরকম ড্যাশ লাইন থাকে, ঠিক আছে, ড্যাশ, ড্যাশ মানে হচ্ছে এই প্লেন থেকে এটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, মানে আমার থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে আমরা বুঝতেছি যে হাইড্রোজেন আছে প্লেনের উপরে, আর মানে অন দা প্লেনে, মানে প্লেনের সাথে লাগালাগি অবস্থায় আছে। আর এই Cl এই ক্লোরিনটা আছে প্লেন থেকে উপরে, মানে হচ্ছে অ্যাবাভ দা প্লেনে, প্লেনের বাইরে বের হয়ে আসতেছে। আর ফ্লোরিন এটা ভেতরের দিকে ঢুকে গেছে। ঠিক আছে? তো আমরা যে কাজটা এবার করতে চাই, আমরা এদেরকে ঘুরাইতে চাই। ঠিক আছে? আমরা কি করব? এটাকে ঘুরাবো। কত ডিগ্রি কোণে ঘোরাবো? আমরা এই ধরে নিলাম যে আমরা 60 ডিগ্রি কোণে ঘোরাবো। তাহলে আমরা ঘুরাই, এটাকে 60 ডিগ্রি কোণে ঘুরাই। ঘোরানোর পরে এইরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। সেটা কি হয়েছে যে এই হাইড্রোজেন চলে গেছে ফ্লোরিনের জায়গায়, ফ্লোরিন আসলো ক্লোরিনের জায়গায় এবং ক্লোরিন গেল উপরে এই হাইড্রোজেনের জায়গায়। একটু ভালো করে বুঝি। এই যেখানে হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা ফ্লোরিনের জায়গাতে আসছে, অর্থাৎ নিচে যে ছিল বিলো দ্য প্লেনে ফ্লোরিন, সেখানে আসছে হাইড্রোজেন এবং নিচে আসছে এই ফ্লোরিন এবং নিচের ক্লোরিন উপরে চলে গেছে। এই তো, তার মানে এটাকে সোজা কথায় আমরা একবার ঘুরাইছি। তাহলে আমরা এটাকে একটু মুছে টুছে আর একটু ক্লিয়ার করে দেখি। কি করলাম? এটাকে জাস্ট আমি ঘুরাই দিলাম। ধরে নেই এই হচ্ছে আমার হাত। এটাকে যদি আমি আমার হাত চিন্তা করি, এটাকে আমি আমার হাত চিন্তা করি, আর এখানে আমরা ৩টা আঙ্গুল চিন্তা করি। ঠিক আছে? জাস্ট আমি আমার হাতটাকে এভাবে একটু ঘুরাইলাম। ঠিক আছে? আমি জাস্ট একটু 60 ডিগ্রি করে ঘুরাইলাম। এই ঘোরানোর ফলে কি হবে? এই আমার আঙ্গুলগুলা কি তাদের পজিশন চেঞ্জ করবে না? তাদের পজিশন জাস্ট চেঞ্জ করলো। এখন এই যে ঘূর্ণনের ফলে নতুন যে আরেকটা স্ট্রাকচার পাইছি, এটাকে আমরা বলি আগের স্ট্রাকচারের কনফর্মার। যে চেঞ্জটা হয়েছে এটাকে আমরা বলি কনফরমেশনাল চেঞ্জ। এতে করে কিন্তু অ্যাবসোলুট স্ট্রাকচারের কোনোই পরিবর্তন হয়নি। যার সাথে যে যেভাবে যুক্ত ছিল, যার পরে যে, যেমন ক্লোরিনের পরে হাইড্রোজেন, হাইড্রোজেনের পরে ফ্লোরিন, ফ্লোরিনের পরে ক্লোরিন, এই তো ক্লোরিনের পরে হাইড্রোজেন, হাইড্রোজেনের পর ফ্লোরিন, ফ্লোরিনের পরে ক্লোরিন, তারা কিন্তু এই যে ক্রমটা, অ্যাবসোলুট যে কনফিগারেশনটা সেটা কিন্তু সে ঠিক রাখছে। অর্থাৎ কনফরমেশনাল চেঞ্জে কোনো ধরনের আইসোমারের চেঞ্জ হয় না, মানে নো চেঞ্জ, নো চেঞ্জ, চেঞ্জ ইন অ্যাবসোলুট কনফিগারেশন, নো চেঞ্জ ইন অ্যাবসোলিউট কনফিগারেশন বা অ্যাবসোলুট স্ট্রাকচার। এরপর আমরা দেখব কনফিগারেশনাল চেঞ্জ। আবারও সেই আগের উদাহরণটাই নিলাম। এই ক্ষেত্রে ঘোরানোটা একটা নিয়ম মেনে হবে। সেটা হচ্ছে যে আমরা ২টাকে ফিক্সড ধরব। এই ২টাকে ফিক্সড ধরে বাকি ২টাকে চেঞ্জ করব, মানে পরস্পরের স্থান পরিবর্তন করব। তাহলে আমি যদি এই মিথাইল এবং হাইড্রোজেনকে ফিক্সড ধরে রেখে তাদেরকে স্থান পরিবর্তন করি, তাহলে আমরা নতুন করে এটা পাবো যে উভয়ই, যেটা কিনা অন দা প্লেনে ছিল, তারা স্থির আছে, কিন্তু ফ্লোরিন এবং ক্লোরিন জায়গা পরিবর্তন করছে। এবার কিন্তু পরস্পরের অ্যাবসোলুট কনফিগারেশন কিন্তু আর থাকলো না। ঠিক আছে? যেমন অ্যাবসোলুট কনফিগারেশন কিভাবে দেখতে হয়?
আমরা এই CH3 কে স্থির রেখে বাকি তিনটার পজিশন একটু দেখি। বাকি তিনটার পজিশনে আমরা যেটা খেয়াল করব যে হাইড্রোজেনের পরে ছিল ফ্লোরিন, ফ্লোরিনের পরে ছিল ক্লোরিন, এরপরে আবার হাইড্রোজেন, মানে এই যে ক্রমটা এটা তারা ফলো করতো। দেখি, আচ্ছা শুরুতে বড় থেকেই শুরু করি। ক্লোরিন, ক্লোরিনের পরে ছিল কে, আমরা যদি এদিকটাতে যাই, ফ্লোরিন তারপরে হাইড্রোজেন, ক্লোরিনের পরে ছিল ফ্লোরিন তারপরে ছিল হাইড্রোজেন। কিন্তু এখন যদি আমরা এখান থেকে দেখি, শুরুতে কিন্তু আসছে ফ্লোরিন, এই ফ্লোরিনের পরে যে ক্লোরিন, ক্লোরিনের পরে যে ক্লোরিন, তারপরে যে হাইড্রোজেন, তারপরে যে হাইড্রোজেন, তাহলে কি ক্রমটা কি ঠিক আছে? ক্রম চেঞ্জ হয়ে গেছে না? ক্রম যেহেতু চেঞ্জ হয়েছে, তার মানে এদের যে আসলে রিলেটিভ পজিশন, রিলেটিভ যে কনফিগারেশন, এদের যে রিলেটিভ স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। এবং এটাকে বলা হয় যে আসলে ট্রু আইসোমার বা ট্রু স্টেরিও আইসোমার। এদের যে কনফিগারেশনাল যে চেঞ্জ, এটাকে আমরা একটা নোটেশন দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে আর এবং এস। ঠিক আছে, এই অ্যাবসলিউট কনফিগারেশনকে আমরা আর এস নোমেনক্লেচার বা আর এস নোটেশন দিয়ে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের এস কনফিগারেশন, আর এটা আর কনফিগারেশন। তার মানে কি এদের অ্যাবসলিউট স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। কিভাবে আর এস বের করছি এটা অবশ্যই আলোচনার সামনে আসবে। আচ্ছা, তার মানে বোথ আর কনফিগারেশন টু ইচ আদার। ঠিক আছে, তার মানে দুইজনকে স্থির রেখে যখন আমরা বাকি দুইটাকে চেঞ্জ করব তখন আসলে অ্যাবসলিউট স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, আর এদেরকে আমরা বলি কনফিগারেশনাল চেঞ্জ বা পরস্পরের কনফিগারেশন, আর এরা হচ্ছে পরস্পরের কনফর্মার। ওকে, এখন এই কনফর্মার এবং কনফিগারেশনাল যে চেঞ্জ, কনফরমেশনাল এবং কনফিগারেশনাল চেঞ্জ, এটা আমরা কিভাবে করছি? এটা আমরা সোয়াপের মাধ্যমে করছি। এই সোয়াপ বিষয়টা কি, যে একটা গ্রুপকে যখন আরেকটা জায়গাতে নিয়ে যাই এটাকে বলা হয় সোয়াপ। সিঙ্গেল সোয়াপের বিষয়টা কি, আবারও সেই আগের যোগটাকেই নিলাম। আমরা কি করলাম, এই হাইড্রোজেন এবং ক্লোরিনকে জাস্ট পরস্পরের জায়গা পরিবর্তন করলাম। ঠিক আছে, তো হাইড্রোজেন গেল ক্লোরিনের জায়গাতে অ্যাবাভ দ্য প্লেনে, আর ক্লোরিন গেল হাইড্রোজেনের জায়গাতে বিলো দ্য প্লেনে। এতে করে কি হবে, এতে করে তাদের কনফিগারেশন চেঞ্জ হয়ে যাবে, অ্যাবসলিউট স্ট্রাকচার, এই অ্যাবসলিউট স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল এস কনফিগারেশন, আর এটা হয়ে গেছে আর কনফিগারেশন। 1, 2 এবং 3 এই এস কনফিগারেশন অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা আর। তার মানে আমরা যখন সিঙ্গেল সোয়াপ করি, মানে যে কোনো দুইটাকে যখন আমরা তাদের স্থান পরিবর্তন করি, একবার স্থান পরিবর্তন করি, এটাকে আমরা বলি সিঙ্গেল সোয়াপ। এই সিঙ্গেল সোয়াপ করতে গেলে তাদের অ্যাবসলিউট কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যায়। তারপর আসে ডাবল সোয়াপ। তো ডাবল সোয়াপ যখন আমরা করি তখন বিষয়টা কি, যে আমি দুইটা করে চেঞ্জ করব, যেমন এই দুইটাকে পরিবর্তন করব, সেই সাথে এই দুইটাকেও পরিবর্তন করব, জায়গার বা স্থানের পরিবর্তন করব। তো দেখা যাবে যে এই নতুন যৌগটা তৈরি হবে, মানে নতুন না, মানে এই যৌগটা তৈরি হবে এরকম দেখা যাবে। ক্লোরিন গেল হাইড্রোজেনের জায়গাতে, এই তো নিচে গেল, আবার হাইড্রোজেন অ্যাবাভ দ্য প্লেনে উপরে চলে আসলো, সেম ভাবে মিথাইল ছিল নিচে, এটা উপরে চলে গেল, আর ফ্লোরিন ছিল উপরে, নিচে নেমে আসলো। এখন যেটা হয়েছে, এবার মজার কাহিনী হয়েছে, আমরা যখন আহ, দুইটা করে যখন আমরা চেঞ্জ করে ফেলবো, ডাবল সোয়াপ করব, তখন কনফিগারেশন আসলে সেম থাকে। এক্ষেত্রে আইসোমারের কোনো পরিবর্তন হয় না। তার মানে ডাবল সোয়াপ করলে আমরা সেম কম্পাউন্ড পাই। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবো, কারণ পরবর্তীতে আমরা যখন আরএস নোমেনক্লেচার বের করতে যাব, মানে আরএস নোটেশন যখন আমরা বের করতে যাব, আইসোমার বের করব, তখন এই সোয়াপগুলো কিন্তু খুব কাজে লাগবে। যেমন কোনো একটা, যেমন এই নিচে আছে, নিচেরটাকে উপরে নিতে হবে, উপরেরটাকে নিচে নিতে হবে, নেওয়ার জন্যই এই সোয়াপ করতে হয়। তো আশা করি বিষয়গুলো বুঝেছি, আর যদি না বুঝে থাকি আবারও এটাকে রিপ্লে করে দেখি, কারণ এই বিষয়টা একটু জটিল, মাথার উপর দিয়ে যেতে চাই শুরুতে। তো বারবার প্র্যাকটিস করলে আর লিখে লিখে প্র্যাকটিস করলে এটা খুব ফলদায়ক হবে। তো সকলের জন্য শুভকামনা রইল, গুড লাক, আল্লাহ হাফেজ।